2013 সালের দিকে ব্লগার হত্যা নামে আমরা কিন্তু এক ধরনের আতঙ্ক দেখতে পেয়েছিলাম, আর যেটা নিয়ে অনেক বিশাল আন্দোলনও হয়েছিল এবং বলা হয়েছিল যে এই ব্লগারদেরকে জঙ্গিরা হত্যা করেছে, জঙ্গি গোষ্ঠীরা হত্যা করেছে। তো এটা নিয়ে অনেক জঙ্গি ব্যক্তিদেরকে আসলে গ্রেফতার করা হয়েছিল, অনেক বিচার আচার হয়েছে, অনেক প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। আসলে ভিতরে ঘটনা কি সেটা কিন্তু আমরা আমজনতা কেউ জানি না। সিক্রেট রিভিল নামে একটা ইউটিউব চ্যানেল এই ব্যাপারে একটা ভিডিও করেছে। আমার এটা দেখেই কৌতূহল জাগলো যে আসলে এর ভেতরে আরও কোনো ঘটনা রয়েছে কিনা। ভাবলাম এই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে দেখব। আমি এটা এর আগে দেখিনি, আর হয়তো এটা দেখলে আমার নতুন কিছু জানা হবে, পাশাপাশি আপনাদেরকেও জানাতে পারবো। তো চলুন আমরা এটা দেখে নিই আসলে মূল ঘটনাটা কি। সন 2013 বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে থেকে মাদ্রাসার স্টুডেন্টসরা এসে জড়ো হয় শাহবাগ চত্বরে। দাবি ছিল একটাই, ব্লাসফেমির বিরুদ্ধে আইন প্রণয়ন। বাঙালিদের মধ্যে কালচারালগতভাবে এটি আগে থেকেই প্রচলিত যে তাদের বিরুদ্ধে কোনোভাবে অন্যায় হলে সেই অন্যায়ের প্রতিবাদে তারা শাহবাগ চত্বরে এসে হাজির হয় সরকারকে জানাতে যে চলমান কোন বিষয়টি তারা অপছন্দ করছে। যেখানে বলা হয় যে বাংলাদেশের 95% মানুষ হচ্ছে মুসলমান, সেখানে দেশের বিভিন্ন জায়গায় বসে যখন নাস্তিকরা ইন্টারনেটে ব্লগিংয়ের নামে ইসলামের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, আজেবাজে কথা লিখছিল এবং মুসলিমদের সেন্টিমেন্টে আঘাত করেছিল, তাই এর বিচারের দাবি নিয়ে রাজপথে নেমে আসে বাঙালি মুসলমানেরা। কিন্তু তখনকার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা মুসলিমদের এই দাবি কানে তো তোলেইনি, উল্টো ব্লগারদের পক্ষে তাদেরকে প্রোটেক্ট করার ঘোষণা দেয়। তাদেরকে এমনভাবে টাইট সিকিউরিটিতে রাখে যেন পশ্চিমা বিশ্বকে বোঝাতে পারে যে মুসলমানদের কাছ থেকে শেখ হাসিনা সরকার তাদেরকে সুরক্ষা দিয়েছে এবং যেন মুসলমানেরা তাদেরকে মারার জন্য ওত পেতে বসে আছে এবং সে অ্যান্টি টেরোরিজমের পক্ষে খুব সোচ্চার। মুসলমানদের এই আন্দোলন গিয়ে গড়ায় মে মাসের 5 তারিখের মধ্যরাত পর্যন্ত, যতক্ষণ না সরকার পক্ষের পুলিশ বাহিনী মাদ্রাসার ছাত্র জনতার উপর সরাসরি আক্রমণ করে বসে। হাসিনার নির্দেশে রাতের আধারে লাইট বন্ধ করে দিয়ে নিরীহ শিক্ষার্থীদের ওপর এলোপাথারি গোলাগুলি করতে শুরু করে পুলিশ বাহিনী। এতে অসংখ্য নিরস্ত্র মাদ্রাসার ছাত্ররা নিহত হয়। হাসিনার এই বাহিনীর নৃশংসতা হয়তো সেদিনই প্রথম টের পাওয়া গিয়েছিল। পাশাপাশি সে যে একজন টপ লেভেলের লায়ার বা মিথ্যাবাদী সেটা বোঝা গিয়েছিল তার পরবর্তী পার্লামেন্টে দাঁড়িয়ে এ বিষয়ে দেওয়া বক্তব্যের মাধ্যমে। এখানে এই যে এত গুলি, এত লাশ, সব নাকি গুম হয়ে গেল একেবারে আধা ঘন্টার মধ্যে, যেখানে সব চলে গেল। দিন কোনো গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি। কারণ সেই সময় যখন তাদেরকে যে বলা হয়েছে এবং হ্যাঁ, পুলিশ যখন পাশে দাঁড়িয়েছে, বাচ্চা ছেলে মাদ্রাসা থেকে নিয়ে আসা হয়েছে, তাদেরকে নিয়ে বাসে তুলে দেওয়া হয়েছে, লঞ্চে তুলে দেওয়া হয়েছে। যারা লুকিয়ে ছিল তাদেরকে বের করে নিয়ে এসে তাদেরকে প্রত্যেকটা তাদের গন্তব্যস্থানে পৌঁছে দেয়। গায়ে লাল রং লাগিয়ে পড়ে আছে, যখন পুলিশ যে ডাক দিয়েছে উঠে দৌড় লাগিয়ে পড়ে আছে, দেখা গেল লাশ দৌড় মারলো। গায়ে লাল রং লাগিয়ে পড়ে আছে, যখন পুলিশ যে ডাক দিয়েছে উঠে দৌড় মারছে। প্রথমত দোষারোপ করা হয় সেই আলেমদেরকে যারা ছাত্রদেরকে এই আন্দোলনে নিয়ে এসেছিলেন, অর্থাৎ সে বোঝাতে চাইছে আন্দোলনে আসাটা ভুল ছিল, তাদের উপর তার গুলি চালানোটা নয়। তবে বাস্তবতা আমরা জানি, আলেমরা ডাকুক বা না ডাকুক, যার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ছিল সে এমনিতেই দৌড়ে আন্দোলনে গিয়ে যুক্ত হয়েছিল। হাসিনার বক্তব্যের দ্বিতীয় অংশ হলো, সেদিন বাচ্চারা রং মেখে রাস্তায় শুয়েছিল, মানে মরার ভান করছিল আর কি। এই ছেলের মাথা দিয়ে যখন গলগল করে রং পড়ছিল তখন তাকে ইচ্ছামতো প্যাদানোর পরেও কেন যেন শোয়া অবস্থা থেকে উঠে দাঁড়ায়নি। হয়তো সে খুব ভালো অ্যাক্টর ছিল, সেজন্য রক্ত ঝরার দৃশ্য দেখাচ্ছে না এজ রেস্ট্রিকশনের কারণে। এছাড়াও ভিডিওতে এমন চিত্র আছে দুর্বল চিত্তের মানুষদের সমস্যা হতে পারে। আন্দোলন বিফলে যাবার পরের কয়েক বছর আমরা বেশ কিছু নাস্তিক ব্লগারদেরকে মার্ডার হতে দেখি, যেমন অভিজিৎ রয়, অনন্ত বিজয় দাস, নাজিমুদ্দিন সামাদ, এটসেট্রা এটসেট্রা। তাহলে কি বাঙালি মুসলমানেরা সরকারের কাছ থেকে কোনো ফিডব্যাক না পেয়ে, কোনো রকম সাপোর্ট না পেয়ে নিজেরাই কিলিং মিশনে নেমেছিল? অ্যাকচুয়ালি আন্দোলন চলাকালীনও বেশ কিছু ব্লগারদের ওপর হামলা হওয়ার ঘটনা শোনা গেছে। এমনকি আন্দোলনের 3 মাস আগে 2013 সনের ফেব্রুয়ারি মাসে রাজীব হায়দার নামক আরেক ব্লগারকে
হত্যা করা হয়েছিল। সুতরাং বলা যাচ্ছে না মার্ডারগুলো ব্যর্থ আন্দোলনের কোনো রেজাল্ট, কারণ কমন সেন্স আমাদেরকে বলে যদি নিজেরাই কিলিং মিশন নিয়ে নাস্তিকদের বিচার করতে পারে তাহলে অহেতুক বিচার দাবি নিয়ে রাজপথে নেমে মরার কোনো মানে হয় না। সেই সময়কার একজন কুখ্যাত নাস্তিকের গুরুত্বপূর্ণ একটি জবানবন্দি রয়েছে আমাদের কাছে। বিষয়ে আমি রিয়েলাইজ করেছি, আমার ভুল হতে পারে, তার প্রথমে একটা উদ্দেশ্য ছিল, হয়তো আমি জানি না, আমি শুনেছি ঢাকাতে যে আক্রমণের শিকার হয়েছিলেন সেটা আসলে ব্যক্তিগত আক্রোশ ধরে আক্রমণ, যেমন কারো গার্লফ্রেন্ডকে হয়তো কিছু একটা ঘটেছিল, তো ওই পক্ষ মেরেছিল। ওরা ছাত্রলীগের ছিল আমি যতদূর জানি। শুরুবাদে 2-3 দিন অনেকে হয়তো সিম্প্যাথি থেকে ওনার পক্ষে দাঁড়িয়েছেন, পরবর্তীতে ওনার ব্যাপারে আর কেউ মানে মাথা ঘামাননি। ব্যাপারটি যখন সবার কাছে ক্লিয়ার হয়, তো উনি বাহরাইনে গেলেন, সেখানে মাথা ব্যথা ফাটিয়ে বললেন যে সেখানে মৌলবাদীর আক্রমণ করেছে। আমরা জানি হয়তো যে মিডল ইস্ট অন্তত এটা হয় না, যদি তারা ধর্মীয় এই ব্যাপারে নিয়ে আপত্তি থাকে তো পুলিশ আছে, কিন্তু কেউ ব্যক্তিগত মানে ওইভাবে আক্রমণ করে না। উনি বললেন মাথা ব্যথা ফাটিয়ে দিয়েছে। এমনকি বাংলাদেশে ওপেনলি ঘোরাঘুরি করলে ওদেরকে কেউ কিছু বলবে না, এ বিষয়ে ওদের এতটাই আত্মবিশ্বাস রয়েছে যে এই ব্যক্তি নিজে ব্লাসফেমি করার পরেও 2018 কি 19-এ টিএসসির মোড়ে ঘোরাঘুরি করেছে, তাও আবার নিজেকে লাখো জনতার সামনে লাইভে এসে দেখিয়ে। কই তখন তো কোনো মুসলমান তাকে আক্রমণ করেনি। অভিজিৎ রয়ের স্ত্রীর জবানবন্দি অনুযায়ী 2015 সনে যখন অভিজিৎ রয়কে হত্যা করা হয় তখন সে অভিজিতের সঙ্গে কোনো একটা জায়গা থেকে বাসায় ফিরছিল, যখন তাকে রাস্তায় ফেলে কুপিয়ে হত্যা করে চলে যায় সন্ত্রাসীরা। অবশ্য সাসপেক্ট হিসেবে অনেককে এর জন্য গ্রেফতার করা হয়েছে, তবে নিশ্চিত করে কি বলা যায় যাদেরকে ধরা হয়েছিল তারাই আসল মার্ডারার। অভিজিৎ রয়ের ব্যাপারে তো সবাই আলোচনা করে, কারণ এই হত্যাকাণ্ডের সাসপেক্ট মুসলিমরা। যেহেতু নাস্তিক ব্লগার মরেছে তাই এই দায়িত্ব মুসলমানেরই। কিন্তু বিশ্বজিতের হত্যাকাণ্ড নিয়ে কেন কেউ কিছু বলে না, যাকে অভিজিৎ রয়ের মতোই একই স্টাইলে কুপিয়ে হত্যা করা হয়েছিল? তার ব্যাপারে উইকিপিডিয়াতে ডিটেলস বলা আছে। বিশ্বজিৎ পুরাতন ঢাকায় একটি দর্জির দোকানে কাজ করত। বলা হয় তাকে শিবির ভেবে পেটায় ছাত্রলীগের ছেলেপেলেরা, কিন্তু মারার সময় নিজেকে বারবার হিন্দু দাবি করলেও সে রক্ষা হয়নি। শত শত মানুষের সামনেই তাকে কুপিয়ে হত্যা করে ছাত্রলীগের ছেলেরা। সুতরাং এই ঘটনাগুলো 12, 13, 14, 15 এই সময় খুব বেশি ঘটছিল, আর এর একাধিক ঘটনার দায়ে এসে পড়ে মুসলিমদের ওপর। ব্লগারদের ব্যাপারে পশ্চিমা দেশগুলো এবং ইন্টারন্যাশনালি খুব ভালো সাপোর্ট আসছিল তখন। এই সাপোর্টটিকে কাজে লাগিয়ে জামাতে ইসলাম এবং হেফাজতে ইসলামের মতো অপোজিশন পলিটিক্যাল গ্রুপগুলোকে নিষিদ্ধকরণের ন্যায্যতা হাসিল করে নেয় তৎকালীন সরকার। এ সম্পর্কে বাইরের দেশে পালিয়ে যাওয়া এক ব্যক্তি সামহোয়ার ইন ব্লগে 2013 সনে একটি আর্টিকেল রেখে গিয়েছিল, যেখানে তিনি লিখেছিলেন ইসলামিক পলিটিক্যাল পার্টিগুলোকে বদনাম করার জন্য আওয়ামী লীগ সরকার নিজেই ব্লগারদেরকে হত্যা করছিল। আওয়ামী লীগ সরকার যে নিজেই একজন ইসলাম বিদ্বেষী সেটাও মানুষের বুঝতে আর বাকি থাকেনি, যখন সে নিজের মুখে নিজের শব্দ দ্বারা ধর্মবিদ্বেষ প্রকাশ করে। হাত মোজা, পা মোজা, নাক চোখ ঢাকে একেবারে কি জীবন্ত টেন্ট হয়ে ঘুরে বেড়ানো, এটা কোনো মানে হয় না। জীবন্ত টেন্ট হয়ে ঘুরে বেড়ানো, এটা কোনো মানে হয় না। এরকম মন্তব্য যদি সরকার করতে পারে পর্দা করা মেয়েদেরকে নিয়ে, তাদেরকে যদি জীবন্ত তাবু বলা হয় হিজাব পরার কারণে, তাহলে সামান্য কলেজ ভার্সিটির কর্তৃপক্ষ কেন সাহস করবে না হিজাব নিষিদ্ধ করতে বা হিজাব নিয়ে কটু কথা বলতে? তিনিই প্রথম ইসলামের ইতিহাসে এমন একজন বিখ্যাত নেতৃত্ব যিনি মানুষের জন্য, দুস্থ মানুষের জন্য বিভিন্ন ধরনের কল্যাণ ভাতা চালু করেছেন। আমি হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে তাই শেখ হাসিনার নাম উচ্চারণের পূর্বে তার প্রতি সম্মানসূচক একটি শব্দ উচ্চারণ করতে চাই, সেটি হচ্ছে হযরত শেখ হাসিনা। শুধু আমাদের হযরত শেখ হাসিনাই নন, তার দলীয় ছেলেপেলেরাও ফতোয়া জারি করতে বেশ পটু। এই যেমন গায়েবানা জানাজা বলতে কিছু আছে কি নেই। জানাজা দিতেছিল, নামাজের বিষয়ে কাকে কোন সুরে উপদেশ দিতে হবে, এভাবে দিনের পর দিন গত 15 বছর ধরে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চালায় হযরত শেখ হাসিনা সহ তার সাঙ্গপাঙ্গরা। তার শ্বশুরবাড়ির নির্দেশে পিস টিভি নিষিদ্ধ, মিজানুর রহমান আজহারীকে দেশ থেকে বিতাড়িত করে। তার বিপরীতে তার অপোজিশনে কেউ কোনো দল নিয়ে দাঁড়াবে বা পপুলারিটি অর্জন করবে সেটা সে মোটেও সহ্য করতে পারত না। সবসময় সে মুসলিম দলগুলোকে
নিজের শত্রু মনে করেছে এবং শত্রুর মতোই আচরণ করেছে মুসলমান আলেমদের সাথে। ভিডিওটা শেষ হয়ে গেল। আসলে বলতে গেলে অনেক কথাই বলা যায়। আমরা এই কয়েক বছরে অনেক ঘটনার সাক্ষী হয়েছি, অনেক কিছুই দেখেছি, অনেক কিছুই প্রত্যক্ষ করেছি, কিন্তু কোনো কিছুর প্রতিবাদ আমরা কখনো করতে পারিনি। শেষ পর্যন্ত ছাত্ররা এটার প্রতিবাদ করেছে, ছাত্ররা এই অন্যায়ের প্রতিবাদ করে অন্যায়কারীকে দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে। কিন্তু তারপরেও কি দেশ স্বাধীন হয়ে গিয়েছে? স্বাধীন হয়ে গিয়েছে মানেই কি দেশে সব অত্যাচার অনাচার বন্ধ হয়ে যাবে? আশা তো করব দেশ থেকে সব অত্যাচার অনাচার বন্ধ হয়ে যাবে, আমরা স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারবো, আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো। দেশে জঙ্গিবাদের নামে যে ট্যাবু ছড়ানো হয় সেটা হয়তো বা আর ভবিষ্যতে হবে না। আমরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ লোকেরাই এই দেশে মুসলমান, সেহেতু কেন সংখ্যাগরিষ্ঠ এই লোকেরাই আবার নিপীড়নের শিকার হবে, সেটাও কিন্তু ভাবার বিষয়। আমরা মুসলিম ধর্মে কিন্তু সংখ্যালঘিষ্ঠ যারা রয়েছে তাদেরকে কিন্তু নিপীড়নের কথা কখনো বলা হয় না, বরং তাদেরকে কিভাবে প্রোটেকশন দেওয়া যায়, তাদেরকে কিভাবে নিরাপত্তা দেওয়া যায়, সেটা কিন্তু আমাদেরই দায়িত্ব। কিন্তু কে বা কারা কিভাবে এটাকে পুঁজি করে দেশে অরাজকতা তৈরি করে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করে, সেটা আমরা নিশ্চয়ই দেখেছি। হয়তোবা ভবিষ্যতে আর এরকমটা হবে না, আমরা হয়তোবা আরও সবুজ শ্যামল সুন্দর নিরাপদ একটা বাংলাদেশ দেখতে পাবো। দেখা হবে আপনাদের সঙ্গে আবারও সামনের কোনো ভিডিওতে। সে প্রত্যাশায় বিদায় নিতে যাচ্ছি। ভালো থাকবেন। খোদা হাফেজ।